লোকের জবাব মুখেই রহিয়া যায়, নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখানকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস, যে ইংরাজি জানে না সে মনুষ্যপদবাচ্যই নহে। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চলে না। তথাপি আজিকাল করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময়ে দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করিল। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মুক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু 2টি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। আমি ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন, হুজুর হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। ব্যবসা ছাড়িয়া কায়িক ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় সে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে নাই। সুদের সংকুলান হয় না। মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাতকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর গোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্থস্থ, বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাণ্ড স্থানে আটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না।
মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপথ্যাদির খরচ প্রতিদিন 5 টাকা 60 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিঞ্চিৎ আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে, যত দায় এই 60 বৎসরের বুড়ারি ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। খাইবার পরিবারের সংস্থান আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনীরা রইয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল হইয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্যেমশায়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থ আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কমও হয়, সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে, মাহুতো যাবেই। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাড়ির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া গরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্নব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে।
10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিনস্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয়। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটে নেই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়েছে। সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গেছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন সকলের মনে হইল, কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় অমন ভালো হাতিয়ে খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জেমশাই বললেন, আদর যাও মেলা দেখে এসো, তাই বিক্রি হইল না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। মতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশায়, আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশায়, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে, ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে সে আর ফিরে আসবে না জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ আশ্রুনয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিলেন। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যমপত্র লিখিয়াছে, বাড়ি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে, সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতস্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাযথ সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তামহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো। আদরের অসুখ, যাতনায় সে ছটপট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলবর্ণ বিশাল দেহখানি আমবনের ভিতর পতিত রইয়াছে। তাহা আজ নিশ্চল, নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের উপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা? তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি? ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।